আমাকে জনগণ ভালোবেসে মাথায় তুলে ফেললেও এই গুলির মুখে তো কেউ মানে কেন্দ্রে যে আমাকে ভোট দিতে পারবে না যদি আপনি পোলিং এজেন্ট গুলা বা সেখানকার নিরাপত্তা নিশ্চয়তা না দিতে পারেন। এখানে বিএনপি বলেন বা বড় রাজনৈতিক দলগুলো সেই পেশি শক্তির প্রভাব অলরেডি এলাকায় দেখা শুরু করেছে। আমি যখন এলাকায় যাচ্ছি আমি যখন এলাকায় আপনাকে কি জামাত দেখে রক্ষা করবে না, তাহলে জামাতের সাথে গেছেন কেন? কারণ যে প্র্যাকটিসটা করছে আমার পয়েন্টটা বুঝেন সেই অসম প্রতিযোগিতায় সেখানে আরো কিছু মানুষ চাই জাহিদ ভাই এনসিপি তরুণদের মাঝে একটা রাজনৈতিক নতুন দর্শন তৈরি করার চেষ্টা করেছিল, তারা মধ্যপন্থার রাজনীতির কথা বলেছে এবং নির্বাচন এবং জোটের যে খেলা সেখানে বলা হচ্ছে যে তাদের যে নতুন বন্দোবস্ত সেটা অপমৃত্যু হয়েছে। আপনার কাছে সেটা কি মনে হয়, আর এনসিপির রাজনীতির পরিণতি আপনি কি দেখতে পান? ধন্যবাদ। মানে নতুন বন্দোবস্ত কথাটাকে আমরা সম্ভবত একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম। আমি প্রায় একটা কথা বলি যে রাজনৈতিক দলগুলো যা যা বলে সব কথাকে আক্ষরিকভাবে নিতে হয় না। আপনি যখন রাজনীতি করবেন, আমরা মানে বিজনেসের মতো করে যদি বলি, আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, আপনার সেই সেলের জন্য আপনার টার্গেট অডিয়েন্স বা টার্গেট বায়ার্স আছে, কনজিউমার্স আছে, তার সাথে কানেক্ট করতে হবে। তো এনসিপি কি করলো, তারা ব্রিলিয়ান্টলি বলবো, তারা কানেক্ট করার জন্য বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন জিনিস তারা নিল। যেমন আপামর জনসাধারণ, একেবারে তৃণমূল মানুষ থেকে সবচেয়ে শিক্ষিত মানুষের জন্য তারা কি করলেন, প্রচণ্ড আওয়ামী বিরোধিতা, প্রচণ্ড ভারত বিরোধিতা। এনসিপির একজন নেতা জনাব হাসরাত আব্দুল্লাহ অল্প কয়েকদিন আগে 7 সিস্টার্স উনি আলাদা করে ফেলতে পারেন যদি বাংলাদেশের যারা ভারতে আছে তাদেরকে ভারত না থামায়। এটা সবাই খায়, কারণ হলো ভারত নিয়ে আমাদের যথেষ্ট রিজার্ভেশন আছে, এটাকে উস্কে দিলে রাজনীতি সহজ। শিক্ষিত সচেতন মানুষের জন্য আবার তারা করলেন কি, সংস্কার, জুলাই সনদ, নতুন বন্দোবস্ত, এই আলাপগুলো আনলেন। নতুন বন্দোবস্তের কথা তারা যে নতুন বলেছেন তা না, এই আলাপটা গত কয়েক বছর থেকেই আলাপটা ছিল, সেটেলমেন্টের কথা। তো এটা আসলে তারা যে কথাই বলছেন আমরা আসলে প্রথম থেকেই দেখেছি। ধরুন যে তরুণরা এনসিপি তৈরি করেছেন, তার আগে দুটো সংগঠন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা তো আগেই ছিল, আর হলো জাতীয় নাগরিক কমিটি। এদের সাথে জড়িত যারা আছেন তারা বিভিন্ন জায়গায় তদবির করছেন, তারা ওর পদায়নের চেষ্টা করছেন, এই অভিযোগগুলো আমাদের সামনে এসে হাজির হয়েছিল। এটা কি নতুন বন্দোবস্ত হলো? তাহলে নতুন বন্দোবস্ত হলো না। তাদের 3 জন সহযোদ্ধা সরকারে ছিলেন, তার মধ্যে 2 জন এখন এনসিপিতে, তারা ওখানে বসে বসে এনসিপির জন্য কাজ করেছেন যখন এনসিপি হয়ে গেছে। মাহফুজ আলম তো স্পষ্টভাবে স্বীকার করেছেন স্ট্যাটাস দিয়ে 1.5 বছর ধরে উনি কি করেছেন এনসিপির জন্য। নতুন বন্দোবস্ত হলো না। শেষে এসে যা করলেন, তারা সিটের যে আলাপ সেটা যার সাথে বেশি হয়, মানে বিএনপি জোট আর জামাত জোট, যা একটা জোট ছেড়ে আরেকটা গেলাম, ব্যাপারটা তা না। জামাতে একটা ধর্মীয় ইডিওলজিক্যাল জোট, এখানে ধর্মাশ্রয়ী দলগুলো, ধর্মপন্থী দলগুলো, এর মধ্যে জামাত ডান, তা থেকে আরো কট্টর ডান, উগ্র ডানও তাদের সাথে আছে। এমন ডান দল আছে যাদের কেউ টকশোতে যান কিন্তু আপনার সাথে যাবেন না, বিকজ আপনি নারী। ইয়াস, তাদের এটা জানার চেষ্টা করেন তারা। এই যে এনসিপি নারীরা বিদ্রোহ করলেন, কারণ তাদেরকে তো ভোট চাইতে হবে তাদের জন্য। তারা বলছেন এটা একটা নির্বাচনী জোট, এটা নির্বাচনী জোট না। তারা আসলে আখেরে কি দাঁড়ালো? আখেরে দাঁড়ালো আপনি যার কাছ থেকে বেশি সিট পান তার কাছেই চলে গেলেন। কিন্তু গুঞ্জন তো আবার বেশি সিটের বিষয় নিয়ে আজকে যেমন একটা গুঞ্জন উঠেছে, দু একটা গণমাধ্যমেও এসেছে যে 30টির কথা বলা হলেও আসলে 10টি আসন পেতে যাচ্ছে এখন তারা, এটা তাদের জন্য একেবারে ডিজাস্টার হয়ে যাবে। তো কি করলেন আপনি, যে বেশি দিচ্ছে তার সাথে আপনি চলে গেলেন। টেকনিক্যালি বলছে আপনি বিএনপির সাথে যাওয়াটা এক ধরনের সুবিধা, মানে আন্ডারস্ট্যান্ডিং এর মতো বেটার কিছু বলতে পারি আমরা, কারণ ওনারাও দাবি করেন ওনারা মধ্যপন্থী দল, বিএনপিও একটা মধ্যপন্থী দল। বিএনপির সমস্যা আছে, স্খলন আছে, সব দলেরই আছে। সেটা হলেও তারা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংটাকে ডিফাইন করতে পারতেন, এক্সপ্লেইন করতে পারতেন, লেজিটিমাইজ করতে পারতেন। আচ্ছা, শুধু সেটা না, আমি আরেকটা তথ্য দিই। ওনাদেরই রিজাইন করা একজন মানুষ, ওনার নাম হচ্ছে কি জেবিন, ডক্টর তাসনুভা জাবিন একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলার চেষ্টা করেছেন আসলে এটা স্ক্রিপ্টেড ছিল অলমোস্ট, এবং খুব বেশি আলোচনা ডিসিশনটা আসলে নেওয়া ছিল কয়েকজন মিলে নিয়ে, এটাকে জাস্ট এখন সামনে এনে একটা প্রসেস দেখে বুঝতে পারেননি। তাদের যে 3 দলের সংস্কার জোট একটা হয়েছিল, এবি পার্টি, এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের যিনি প্রধান, তিনি বলেছেন যে তিনি জানতেন না যে তারা জামাতের সাথে নেগোশিয়েট করে চলে যাবে। এই যে এত ঘটনা ঘটলো, এগুলো আমাদের খুব টিপিক্যাল রাজনীতি, পুরনো বন্দোবস্ত। সুতরাং নতুন বন্দোবস্ত একেবারে একটা রেটরিক ছিল, কোনো সন্দেহ নাই। এখন বিপদ যেটা হয়েছে, নতুন বন্দোবস্ত তো আমরা তার গায়ের ফুলের মালার মতো দেইনি। উনি এটা বলেছেন, উনি আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছেন তারা নতুন কিছু করবেন,
কিন্তু না, আমি আরেকটু যোগ করি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনার প্রধান হলেন। এই ভদ্রলোকের একটা বরাদ্দ, যখন উনি মন্ত্রী ছিলেন ওনার উপজেলায় বরাদ্দ 450 কোটি টাকা দিয়েছিলেন, হাসনাত আবদুল্লাহর উপজেলায় 350 কোটি টাকা। অথচ ওই রিপোর্টেই ছিল 7-8টা জেলায়, উপজেলায় না জেলায় বরাদ্দ 13 কোটি, 14 কোটি, 15 কোটি টাকা। শেখ হাসিনা গোপালগঞ্জে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ দিতেন ঢাকা চিটাগংয়ের পর থার্ড। গোপালগঞ্জের বরাদ্দ ছিল পুরো রংপুর বিভাগের প্রায় ডাবল। মেলে না? মেলে তো। এরপর তিনি যখন ঢাকায় নির্বাচন করবেন আলাপ হলো, এত সমালোচনার পরে ঢাকা 10-এ উনি আবার ঢাকার যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে বরাদ্দ প্রায় অর্ধেকের বেশি একটা আসনে দিয়ে দিলেন পুরা বরাদ্দের। সেই মানুষ এখন বিরাট গুরুত্বপূর্ণ নেতা। এইগুলো আসলে সেই টিপিক্যাল রাজনীতি, টিপিক্যাল কিছু মুখে বলেছেন। আমি কখনো এটা রিলাই করি নাই, কারণ তাদের দল তৈরি করার আগেই তারা কি করে বেড়াচ্ছেন এই তথ্য আমাদের সামনে এসেছিল। জি, আপনি বলছিলেন যে রাজনীতিবিদদের সবকিছুই আক্ষরিক অর্থে আসলে নেবার কিছু নাই। আমি আমার শিরোনামের প্রথম শিরোনামটি বলছিলাম যে জামাত স্বৈরাচারের সঙ্গে আপোষকারী 111-এর সহায়ক, এই মন্তব্যটি আজ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন জামাত সব থেকে বেশি রাজনীতি করেছে তো বিএনপির সঙ্গে, এইটাও কি আসলে মানে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক বক্তব্য হিসেবে আমরা ধরে নেব? আক্ষরিক অর্থে এটা ধরার কোনো এটা ফ্যাক্ট, অন্তত একটা তো সিরিয়াসলি ফ্যাক্ট। দেখবেন জামাতও এখন বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত ছিল, বিএনপি 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, আওয়ামী লীগ যা যা বলতে এগুলো বলে। ওর মধ্যে তথ্যগত ভুল আছে। তার মানে হচ্ছে এগুলো মিথ্যা হয়ে গেছে তা না, যেহেতু আপনি যদি ন্যায় ছিলেন আপনি এই তথ্যগুলো ওভাবে সামনে আনেননি। জামাতের যুদ্ধাপরাধ, মুক্তিযুদ্ধ বিরোধিতা এগুলো প্রতিষ্ঠিত সত্য। 86 সালে যে নির্বাচন, আমরা যখন একজোটে ছিল, শেখ হাসিনার নাম জাতীয় বেঈমান হয়েছিল। আমরা খুব ছোটবেলায় একটা স্লোগান শুনতাম, বিএনপির লোকজন বলতো 86 বেঈমান চশমা পরা বুবুজান, মানে শেখ হাসিনাকে ইন্ডিকেট করে। উনি নিজে বলেছিলেন আগের দিন লালদিঘিতে চিটাগংয়ে, যারা এই নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। উনি প্রকাশ্য জনসভায় বলে পরের দিন নিজে চলে গেছেন। কিন্তু যেটা মিস হয়, জামায়াতে ইসলামীও তার সাথে গেছে। একটু অফ টপিক হলেও বলে রাখি যে জাতীয় পার্টির নিষিদ্ধতা জামাত চায়। কেন চায়? কারণ জাতীয় পার্টি শেখ হাসিনার সাথে বাজে নির্বাচনে পার্টিসিপেট করেছে, তাই তো? জাতীয় পার্টি তো সহযোগী, ও তো হাসিনার হয়ে মানুষ হত্যা করে নাই মাঠে, ও নির্বাচনে গেছে কেন? এক্স্যাক্টলি। এরশাদের সাথে 86-তে জামাত নির্বাচনে গেছে না? শেখ হাসিনার সাথে এরশাদের নির্বাচনে গিয়ে এরশাদকে বৈধতা দেয় নাই। এরশাদের পতন তো 90-এর আগে হয়ে যেতে পারতো, 86-তে যদি এরা না যেত। তাহলে তো জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়, একই অপরাধে জামাতেরও নিষিদ্ধ হওয়া উচিত। সো এটা ফ্যাক্ট। 86টা 8-এর 1-11 নিয়ে 1-11 পরে 8-এর নির্বাচনের আগে এই আলাপটা আছে। সেটা হলো বিএনপি নির্বাচনে যেতে চাইছিল না, জামাত তীব্র চাপ তৈরি করে বিএনপিকে নির্বাচনে নিয়ে গেছে এবং বলা হয় এটা 1-11 যে গোষ্ঠী এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য, কারণ বিএনপি পার্টিসিপেট না করলে এই নির্বাচনটা লেজিটিমেট হইতো না। হ্যাঁ, আমি একটু জানতে চাইব, আপনার একটু আগে যে কথাটি বলছিলেন যে স্বৈরাচারের সহযোগী তো আসলে জামাতও ছিল, এছাড়াও জামাতের তো আরো অনেক তকমা আছে যুদ্ধাপরাধী থেকে শুরু করে, কিন্তু জামাত নির্বাচনে অংশ নিতে পারবে না এই কথাটি একটিবারও কেন গত 1.5 বছরে আসলো না? ওই যে বললাম, আসলে এখন এই প্রশ্নটা আমরা করতে পারি, সেটা হচ্ছে একটা অপরাধ কি পুরনো হয়ে গেলে সেটার গুরুত্ব কমে যায়। কিন্তু আমি বলি ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, ওটা 100 বছর পর বিচার হতে পারে। সব অপরাধী মারা গেল, আপনি ওইটাকে বিচার করে তাকে অ্যাকিউজ করতে পারেন, তাকে পানিশ করতে পারেন। এই আলাপটা যেটা এই কারণে হচ্ছে না, যেহেতু জামাত 24 সালে তাদের মোটামুটি, জামাত এবং ছাত্র শিবিরে তাদের মোটামুটি কিছু ভূমিকা ছিল, মানে অনেক ভূমিকা ছিল। এখন আপনি কোথাও প্রকাশ্যে ছিলেন না, ভেতর থেকে এসে বলেন আমি ভেতর থেকে এটা করেছি। আমি নাহিদ ইসলামকে দেখেছি, এই যে আসিফের সমালোচনা করলাম, কিন্তু আসিফকে আমি দেখেছি, আমি এদেরকে দেখছি, আমি হাসনাত সার্জিসকে দেখছি, ভেতর থেকে একজন এসে বললেন আমি কিন্তু মূল কাজ করেছি, আমি এখন ছাত্র শিবিরের বিরাট নেতা এবং আমি আসলে সব করেছি। যাই হোক, অত কিছু করেছেন তা মনে করি না, তবে হ্যাঁ নিশ্চয়ই তাদের গুরুত্বপূর্ণ রোল ছিল, সেই কারণে সম্ভবত এগুলোকে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতায় দেখা হচ্ছে। আচ্ছা, একজন দর্শক আছেন, একটু তার প্রশ্নটি নিয়ে আসি। দর্শক স্বাগত জানাই, গিয়ে বলছেন কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্ন করবেন। আমি ধন্যবাদ জানাই এটিএন টিভি কে এই যে আমাদেরকে প্রশ্ন দেওয়ার জন্য আর কি। প্রথমে আমি ডাক্তার জাহিদুর রহমান ভাইয়ের কাছে আমার প্রশ্ন রাখতে চাই, দুটো প্রশ্ন আমার। জি, দুটো প্রশ্ন হচ্ছে কি যে আমাদের যে প্রত্যেক দিন দৈনন্দিন আমরা ভারতের সাথে আমাকে দূরত্ব হয়ে যাচ্ছে, সম্পর্ক দূরত্ব হয়ে যাচ্ছে বর্তমানে।
তা আমরা এত কি উন্নয়নশীল দেশ হতে যাচ্ছি যে আমরা একটা দেশকে বাইপাস করে আমরা চলার চেষ্টা করতেছি? আর একটা বিষয় হলো যে এর শেষ কোথায়, একটা সমাধানের দরকার আছে একটা। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো, উনি তো ডাক্তার মানুষ, ওনার কাছে আমার একটা জিজ্ঞাসা, সেটা হলো কিছু কিছু ডাক্তার মেডিকেলে চাকরি করে কিন্তু প্রাইভেটে বেশিরভাগ তারা সময় ব্যয় করে। এই বিষয়ে তো আমি জাদুর ভাইকে কোনোদিন কথা বলতে তো দেখি নাই বা শুনি নাই। তাই আমি এই জিনিসটা, উনি ডাক্তার মানুষ যেহেতু, উনি যদি এই বিষয়ে কথা বলতো তারও মনে হয় যে সাধারণ মানুষ উপকার হতো আর কি। এটা আমার প্রশ্ন আর কি। অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্নটি পেয়েছি জাহিদ ভাই। প্রথম প্রশ্নের উত্তর দিয়ে একটু শুরু করি। আমার প্রথমটাই বেশি গুরুত্বপূর্ণ, পরেরটা এখন এইভাবে ইস্যু না। ভারতকে আমরা আসলে বাইপাস করছি? উত্তর হচ্ছে না। ভারতের সাথে সম্পর্ক ভারতকেই আসলে রিপেয়ার করার দায়িত্ব নিতে হবে, কারণ এই সম্পর্কটা নষ্ট করেছে ভারত। আমি এটা কনফিডেন্টলি বলছি। বাংলাদেশের প্রতি তার যে আচরণ ছিল, বিশেষ করে শেখ হাসিনার সময়, শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় প্রকাশ্যভাবে তাদের রাগ ঢাক ছিল না। 14 সালে সুজাতা সিং এসে কি করেছে, উনি কি রাগ ঢাক করেছেন? করেননি তো। পরবর্তীতেও কি করছেন ক্লিয়ার। 24 সালে নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র সচিব সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমেরিকা যে বাংলাদেশকে চাপ দিচ্ছিল ওই 2+2, ওদের এদের দুই মন্ত্রী মিটিং এর পর বলছে যে এই ব্যাপারে তারা আমেরিকাকে নিউট্রালাইজ করেছে, ইঙ্গিতে এই কথাও বলে দিয়েছে। ফলে বাংলাদেশের জনগণ যৌক্তিক কারণেই এই ক্ষোভ তার তৈরি হয়েছে। আচ্ছা, এরপর দেখেন কি হলো, শেখ হাসিনার পতন হলো, আপনি তাকে আশ্রয় দিলেন। আমি মনে করলাম যে শেখ হাসিনা আপনাকে স্লেভের মতো করে বহু বছর সার্ভিস দিয়েছে, তাকে রাখলেন, কিন্তু ওখানে বসে বসে উনি ক্রমাগত আমাদেরকে হুমকি দিচ্ছেন, বাংলাদেশের নানা রকম ডিজাস্টার তৈরির আহ্বান জানাচ্ছেন। তার রায়ের আগে তিনি আহ্বান জানিয়েছেন এখানে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য। ওখানে বসে এই কাজগুলো করছেন। ভারতকে আমাদের ডক্টর ইউনূস সিম্পলি এটুকু বলেছেন মোদিকে নিজে, যে ওনার থাকা নিয়ে ঠিক আছে আপাতত যাই হোক, কিন্তু কথা যেন না বলেন। অথচ উনি এখানে কনভিক্টেড আসামি, ওনার মৃত্যুদণ্ড হয়েছে। আমরা তো তাকে চাইতেও পারি, কিন্তু না, এটুকু আপনি করছেন। সো একটার পর একটা স্টেপ। সাম্প্রতিক মুস্তাফিজকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, আননেসেসারি। সো বাংলাদেশ কোনো কিছু, এমনকি ভারতের অনেক প্রথিতযশা নেতৃবৃন্দ তারাও বলছে যে এটা একেবারেই অনুচিত। একদম তাই। ফলে যেটা হয়েছে, বাংলাদেশ, আমি ভাইয়ের সাথে একটা জায়গায় একমত যে আমাদের এত বড় একটা প্রতিবেশী, তার সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে, এনগেজমেন্ট লাগবে। আপনাদের কারো কোনো লস হয়, মানে কারো লাভ হবে না লস ছাড়া, এতে প্রবলেম এরকমই হয়। কিন্তু বাংলাদেশের এই স্ট্যান্সকে আমি সমর্থন করি যে কোনো একটা জায়গায় ভারতকে বুঝতে হবে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, তার নিজের চিন্তা আছে। আমি যা বলি, শেখ হাসিনা যা করেছিল, বাংলাদেশ এভাবে আসলে চলবে না। বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ফুল 100% শেখ হাসিনা, 50% শেখ হাসিনা, 25% শেখ হাসিনা হয়েও টিকতে পারবে না। ভারতকে এটা বাস্তবতা মেনে তারপর একটা স্বাধীন দেশের সাথে যেভাবে এনগেজ করতে হয়, আপনি সেভাবে এনগেজ করতে আসুন। বাংলাদেশ নিশ্চয়ই এনগেজ করতে চায়, ব্যবসা করতে চায়, সম্পর্ক উন্নয়ন চায়, কিন্তু ফরেন পলিসিতে ইন্টারেস্টের বাইরে কিছু নাই। রক্তের রাখি বন্ধন, স্বামী স্ত্রীর সম্পর্ক, আই এম সরি, এরকম কিছু আসলে এক্সিস্ট করে, এটা হবে। ধন্যবাদ সাইফ। আপনাকে যে বিষয়টি জানতে চাইবো, যে একটা নির্বাচনের সামনে স্বাভাবিকভাবে জোট হয়ে থাকে, কিন্তু এনসিপির সাথে জামাতের জোট যতটা আসলে আলোচিত হচ্ছে, যেটা আর কোনো জোট নিয়ে আসলে এতটা আলোচনা জন্ম দেয়নি, আপনার কাছে কি মনে হয় যে জামাতের সাথে জোটে যাওয়ার জন্য এনসিপি আসলে কোন বিশেষ সুবিধাগুলো পাবে যেটা অন্য কারোর সাথে গেলে পেত না? আমি ধন্যবাদ, দুঃখিত আমি আসলে ট্রাফিকের জন্য একটু লেট করে ফেলেছি। আমার বিজ্ঞ সহযোগকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আসার সময় শুনছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা আসলে কীরকম প্রতারণা করেছি, জাহিদ ভাইয়ের কাছে আর কি শুনছিলাম। তো আমি এই ব্যাপারে একটু উল্লেখ করতে চাই। প্রথমে আমরা কিছু টার্গেট অডিয়েন্স তৈরি করেছি। প্রথমে আমরা আওয়ামী লীগ বিরোধিতা করেছি, আমরা এনটি ভারত একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করেছি। আবার একটু আপার ক্লাসের জন্য আমরা তৈরি করেছি সংস্কারের বিষয়টা, যেটা আসলে আমরা কোনোটাই ওন করি না, যেটা ভাইয়ের মতামত। এখন আমি বলতে চাই যে ভাই তো একটা কমিশনের সদস্য ছিলেন, নির্বাচন সংস্কার কমিশনের। তো সেই নির্বাচন সংস্কার কমিশনে তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছিল তা কতটুকু আমলে নেওয়া হয়েছে এবং কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা আমি একটু তার কাছে জানতে চাই। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তর একটা উদাহরণ আমি দিতে চাই, যে ধরেন যে আমরা আমাদের ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে ফুল যেভাবে সাজাচ্ছিলাম, আপনি শরীফ ওসমান হাদি আমাদের সহযোদ্ধা, তার ক্যাম্পেইনের ডিজাইনটা আপনারা দেখেছেন। তার কাছে টাকা নাই, তার কাছে মাসেল পাওয়ার নাই, তার কাছে মিডিয়া বা প্রশাসনেরও সেই সাপোর্টটা নাই। সে একা তার কিছু আইডিওলজি দিয়ে, তার কিছু জনমুখী চিন্তা দিয়ে সে লড়াইটা করছিল, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি মানুষ কিভাবে তার সাথে কানেক্টেড হয়ে তার এই ক্যাম্পেইনটা চালাচ্ছিল। তো মোটা দাগে এই
ফরম্যাটটাকে আমরা মনে করি যে একটা নতুন রাজনৈতিক পরিবর্তনের একটা ধারা। এনসিপি থেকে যারা নির্বাচন করতে যাচ্ছে তারা কি শরীফ ওসমান হাদি সেই মডেলটাকে ফলো করছিল? আমরা মোরললেস আমরা সেই মডেলটাই ফলো করার প্ল্যান করে আমরা আগাচ্ছিলাম, এবং সেই জায়গা থেকে দেখেন তা মানে আমাদের সিনিয়র জাহিদ ভাইদের মতো যারা বিভিন্ন সময় অনেক জ্ঞান কর্মমূলক আলোচনা করেন, চিন্তা দিয়ে যুক্তি দিয়ে কথা বলেন, কিন্তু বাস্তবিক অর্থে তাদের ভূমিকাটা আমার কাছে আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমি আসলে খুবই আহত হয়েছি। তাদের ভূমিকাটা আমার কাছে মনে হয়নি যে সেইভাবে আসলে তারা কোনো ফলপ্রসূ ভূমিকা তারা রাখতে পেরেছেন। এবং শুধু বিশেষ করে আহত হয়েছে যেহেতু জাহিদ ভাই আছে। হ্যাঁ, এটা আমি ওনার কাছে তো শুনবো, আমি আরো বলে নিই। এছাড়াও আরো যারা পলিটিশিয়ানরা আছেন, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, মানে কেউই কিন্তু আসলে তরুণদেরকে যে একটা সেফ স্পেস করে দেয়া সেটা কেউ করে দেয়নি। তারা সবাই তরুণদেরকে একরকম শত্রু বানিয়ে রেখেছিল। মানে কে কতটুকু দুর্নীতিবাজ, কে কতটুকু মানে ক্ষমতার মানে নিয়ে চর্চা করছে, এইগুলা নিয়েই প্রত্যেকটা দল আসলে ব্যস্ত ছিল তরুণদেরকে এরকম করে ভিলিফাই করার জন্য। কিন্তু এখানে যে আসলে জুলাই গণঅভ্যুত্থানে যে মানুষগুলা নিজেদের জান তারপরে সবটুকু ত্যাগ করে আসলে লড়াইটা করলো, এবং 17 বছর পর তাদেরকে রাজনৈতিক অধিকারটা আসলে ফিরিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত তৈরি হলো, সেই জায়গা থেকে আমার মনে হয় যে তরুণদের যদি কিছুটা ভুলও থেকে থাকে, আমার মনে হয় যে সিনিয়র হিসেবে তাদের উচিত ছিল গাইড করা, আমাদেরকে সাথে নিয়ে তাদের পথ চলাটা উচিত ছিল। সেখানে না করে আমাদেরকে সর্বোচ্চ শত্রুতা বানানো হয়েছে, এবং যারা এই সংস্কার কমিশনে কাজ করেছেন তাদের মানে কাজের কোনো অগ্রগতি আমার চোখে পড়েনি। এবং চোখে না পড়ার ফলেই যখন একটা ইলেকশন কমিশনের সংস্কার হলো না, তারা বিভিন্ন সময় বলছে যে কেন আমি সিসিটিভি ক্যামেরা দেব, এটা তো আমার খরচ, অনেক খরচ হচ্ছে, আমার পকেটের টাকা যাচ্ছে। শরীফ ওসমান হাদিও অনেকবার বলেছে, বিভিন্ন সেমিনারে বলেছে যে আপনাদের তো এটা পকেটের টাকা না, এটা জনগণের পকেটের টাকা। একটা নতুন বাংলাদেশে এত বছর পর একটা নির্বাচন হচ্ছে, সেখানে আমরা চাচ্ছিলাম যে সর্বোচ্চ জবাবদিহিতাটা যেন নিশ্চিত হয়। তো সেই জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তারা এই জায়গাটাও রাখছে না। সিসিটিভি ক্যামেরা থাকলে যে কোনো নাগরিক তার জায়গা থেকে আসলে এটা মনিটর করার কিন্তু একটা সুযোগ থাকছে। আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তারা কিন্তু একটা অ্যাক্সেস থাকা উচিত সব সময়, একটা নির্দিষ্ট টাইম সেখানে অ্যাক্সেস দেয়া, সেখানে কিন্তু অনেক মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সুযোগ থাকে। তো সেই শরীফ ওসমান হাদির ঘটনা বারবার উল্লেখ করছি যে তার যে চিন্তাগুলো সেটা সামগ্রিকভাবে জাতীয় নাগরিক পার্টির অনেক ক্ষেত্রেই মেলে, এবং আমরা অনেক ক্ষেত্রেই এই চিন্তার জায়গাটা অ্যালাইন করি। কিন্তু দেখেন সেই চিন্তার জায়গায় তাকে গুলি করে মেরে ফেলা হলো। এবং তরুণরা সার্বিকভাবে আপনি গোপালগঞ্জের ইস্যু থেকে শুরু করে দেখবেন আমাদের অফিসে নানা সময় ককটেল হামলা হচ্ছে, নানা সময়ে আমাদের যারা টপ লিডাররা আছেন তাদেরকে টার্গেট কিলিংয়ের মধ্যে রাখা হচ্ছে। ভারত থেকে বলেন, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কিন্তু হুমকি ধামকির উপরে রাখা হচ্ছে। তো এই সময়ের মধ্যে আমাদের এই জোটটা কিন্তু মানে শুধুমাত্র সিটের জন্য জোট তা কিন্তু না। এই 8 দলের সাথে যখন ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা চলছিল তখন কিন্তু আমাদের একসাথে কিন্তু একটা সিটিং বা মিটিং অ্যারেঞ্জ হয়েছিল, এবং সেখানে আমাদেরকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল নাহিদ ইসলামকে প্রধান করে 9 দলের একটি জোট করা হবে। এবং সেখানে সেই সময়ে যদি এই জোটটা হতো, আমরা 1 দেশের উপরে সিট কিন্তু সেখানে আমাদের সাথে যেহেতু জোটটা হচ্ছে, এটা আমরা ইজিলি কিন্তু নিতে পারতাম। কিন্তু আমরা কিন্তু সে সময়ে সেই সিটের কিন্তু আলাপটা আমাদের ছিল না। আমরা বারবার মানে পরিকল্পনার জায়গা ছিল আমাদের জুলাই সনদ বাস্তবায়নের জন্য, যেখানে দেখবেন সব রাজনৈতিক দলগুলো কোনো আইনি ভিত্তি ছাড়া যেখানে স্বাক্ষর দিয়ে ফেললো, সেখানে একমাত্র জাতীয় নাগরিক পার্টি সেই জুলাই সনদে স্বাক্ষর দেয়নি। এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম যে এইটার একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা মানে জুলাই গণভোট বা এই কার্যক্রমের দিকে বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট আগালো। এবং আমরা বিএনপির সাথে যখন সেভারাল টাইম আলাপ করেছি, এটা অস্বীকার করার উপায় নেই যে বিএনপি বর্তমানে মানে ক্ষমতায় আসার মতো সেরকম একটা কম্পিটিটর হিসেবে তারা আছেন মাঠে, এবং তাদের যে সার্বিক কার্যক্ষমতা এবং তাদের যে লোকবল সে অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে। তো সেখানে আমরা তাদের কাছে এক্সপেক্ট করেছিলাম, বা আমাদের আলাপ আলোচনা যখন তাদের সাথে হয়েছিল, আমরা বারবার বলেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেন কাজ করা হয়, এবং আগামী পার্লামেন্টে যেন যে আমরা পরিবর্তনগুলোর জন্য বিশেষ করে যেই মৌলিক সংস্কারগুলোর কথা বলেছি সেটা যেন সর্বাধিক গুরুত্ব দিয়ে আসলে সেই জায়গাটা নিশ্চিত করা হয়। কিন্তু বিএনপির জায়গা থেকে সেই নিশ্চয়তাটা আমরা একেবারেই পাইনি।
এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিএনপির টপ টায়ারের নেতাদের থেকেই আসলে এসছে যে তারা আসলে ঠিক আগের পুরানো বন্দোবস্তটাকেই ফিরিয়ে আনতে চায়। জুলাই সনদে আপনারা সিগনেচার করেনি, কিন্তু বিএনপি করেছে, জামাত করেছে, কিন্তু আপনারা মনে করছেন যে বিএনপি আসলে জুলাই সনদকে ধারণ করবে কিনা নির্বাচনের পর সেটা নিশ্চয়ই, কিন্তু জামাত করবে সেটা আপনারা নিশ্চিত যে জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই পরিবর্তনটা চাচ্ছে। আচ্ছা, এখন পর্যন্ত মনে হচ্ছে যে তাদের সঙ্গে আপনাদের এই জায়গাগুলোতে আসন ভাগাভাগির বাইরেও এই জায়গাগুলোতে মূলত এইটার কারণে, কারণ আমরা যখন একা লড়াই করছি, জাহিদ ভাই থেকে শুরু করে আমাদের যারা সিভিল সোসাইটির লোকজন থেকে শুরু করে পলিটিশিয়ান যারা আছে, তারা কেউ আসলে সাপোর্ট করছে না। তারা সবসময় এই গালিগালাজ করছে, এটা পারলো না কেন, হলো না কেন। কিন্তু আপনারা আমাদের জন্য তো কোনো পরিবেশই তৈরি করে দিলেন না। এই 17-20 বছর ধরে আপনাদের যে লড়াইটা হলো সেইটার সার্বিক জানমালের মানে সবকিছু ফেলে দিয়ে আমরা যখন মাঠে লড়াই করলাম, সেই জয়টা অর্জন করে দিলাম, আপনাদের দায়িত্বের জায়গা আপনারা কতটুকু পালন করেছেন? জাহিদ ভাই, একেবারে আক্ষেপের জায়গা, অভিযোগ অনুযোগের জায়গা, এবং এই জায়গাটি নিয়ে কিন্তু এর আগেও আমি সাইফ উনাকে কথা বলতে দেখেছি, এবং উনার এনসিপির আরও কয়েকজন আক্ষেপ করে বলেছেন যে যাদেরকে আসলে পথ প্রদর্শক বলি বা একটু উপদেশ দেবেন বা পাশে থাকবেন, তাদের কাছ থেকে সেই সাপোর্টটা তারা পায়নি। উল্টো যেটা হয়েছে যে তরুণদেরকে দুর্নীতি নিয়ে বেশি কথা বলা হয়েছে, তাদের নানাভাবে ভিলিফাই করার চেষ্টা করা হয়েছে। এটা কেন আসলে? আচ্ছা, আমি সাইফ সম্পর্কে একটু বলি। সম্ভবত একদম প্রথম দিক থেকে সাইফ যখন শোতে আসে, আমি খুব ওই রকম সময় ওর সাথে শো করেছি, ওকে দেখেছি। আমি সাইফ এবং অন্যদের ইমোশনকে শ্রদ্ধাও করি, কিন্তু আমি কয়েকটা ক্রুড রাজনৈতিক কথা বলি, খুব ক্রুড। রাজনীতির মাঠে যখন নামছেন, ইটস এ পাওয়ার গেম। পুরোনো বন্দোবস্ত ধরুন, পুরোনো বন্দোবস্ত আপনার নতুন বন্দোবস্ত আসতে দিতে চাইছে না, আপনি ধরে নেন জাহিদও পুরোনো বন্দোবস্তই চাই, ধরে নেন। এখন আপনার অভিযোগ অনুযোগ আসলে কাজ হবে না। একটা উদাহরণ দেই, আম আদমি পার্টি তৈরি হয়েছিল 2012 সালে। এই ভদ্রলোক 2013 সালের নির্বাচনেই দিল্লিতে ক্ষমতায় চলে এসছে, কংগ্রেসের সমর্থন ছিল 1 বছরের মধ্যে। উনিও কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলেছেন, মানুষ তার কথা বিশ্বাস করেছে। এরপর ওনাকে হয় কি, সরকারটা বেশি দিন টেকে নাই, কারণ হলো কংগ্রেসের সাথে একটা কনফ্লিক্ট, একটা বিল পাস করতে পারেন নাই। তারপর ওখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়, 15 সালেই নির্বাচন হয়। সেবার 70 সিটের মধ্যে 67 সিট পেয়েছিল আম আদমি পার্টি 4 বছরের মাথায়। কংগ্রেস এবং বিজেপির বাঘা বাঘা ক্যান্ডিডেট ওখানে ছিল, যাদেরকে মুখ্যমন্ত্রী হিসাবে ওখানে ডিসাইড করেছেন। এরপরে নির্বাচনেও জিতেছেন, থার্ড নির্বাচনে সেবার পরাজিত হয়েছেন। টানা 10 বছর ক্ষমতায়, 4 বছর মানে 2 বছরের মাথাতেই তিনি জিতে গেছেন, যদিও তখন তার একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, কংগ্রেসের সমর্থন লেগেছিল। আমি যে কথাটা বলতে চাইছি, যদি পুরনো বন্দোবস্ত আপনাকে জায়গা না করে দেয়, আপনার নতুন বন্দোবস্তের আলাপ যদি মানুষের কাছে ক্রেডিবল হয়, সেটা আসলে আপনাকে অর্জন করতে হবে। আপনি বলছেন সংস্কার চায় মানুষ, আপনি বলছেন অপরাপর দল, ধরুন বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি টেম্পো স্ট্যান্ড, নানান অভিযোগ আছে এবং অনেক অভিযোগ সত্য। বিএনপির গ্রাসরুটে এই অপরাধ প্রবণতা আছে, বিএনপি নিজে বহিষ্কার করেছে, তাও সবাইকে কি করেছে, এর বাইরেও আছে, সন্দেহ নাই। আই টোটালি এগ্রি উইথ দিস। এখন আপনার যদি সেই কনফিডেন্স থাকে যে আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন, আপনার কথা মানুষের সাথে কানেক্ট করছে, আপনার সংস্কার মানুষের কাছে গুরুত্ব বহন করে, আমি অন্তত চেয়েছিলাম যে আপনি বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় না, বিএনপির সাথে কিন্তু কথা হয়েছে, বিএনপি সংস্কার চায় না, বিএনপিগুলো ঠিকমতো করবে না, ওনারা সব সময় বলেছেন, কিন্তু বিএনপির সাথে ওনারা কিন্তু সিট নিয়ে আলোচনা করেছেন, ফর্মালি অফিসিয়ালি স্বীকার করেছেন যে বিএনপি জামাত দুপক্ষের সাথেই হচ্ছে। আমরা পরে শেষে বললেন যে তারা এখানে গেছেন। তো যদি সেটা হয়ে থাকে, এই জায়গাটা আপনি কেন করতে পারছেন না? যদি না হয় আপনি একা এগিয়ে যেতেন। আমি বলছি না এবার আপনাকে ক্ষমতায় আসতে হবে, আপনি বেশ কিছু সিট জিতে নেন, আপনাদের গণ অভ্যুত্থানের ফেসগুলো আছে না, আপনি কি মনে করেন না তারা মানুষের কাছে ক্রেডিবল? আপনার যে ন্যারেটিভ যে আমি মুক্ত করেছি দেশ, আমি দ্বিমত করি, আমি আলোচনা এখন যাচ্ছি না, কারণ এই লড়াইটা কিভাবে হয়েছে আমি দীর্ঘদিন অবজার্ভ করেছি। সাফল্য এখন এসছে এবং অবশ্যই ওনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কোনো সন্দেহ নেই, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু এখানে এসে দেশ স্বাধীন হয়ে গেছে, এই তর্কে যদি ঢুকে আমরা পুরো তর্ক করতে আমি প্রস্তুত আছি। তো ধরে নিলাম ওনার বক্তব্যই ঠিক আছে, তো তাহলে এতগুলো মুখ আছে যারা জীবনবাজি করে লড়াই করেছে, ওনাদের কি এই আস্থা নেই যে আমরা নির্বাচনে গিয়ে জিতে আসতে পারবো 15টা 20টা 25টা সিট? ধরুন এনসিপি 25টা সিট জিতে আসলো, এবার নিজে নিজে এনসিপির রাজনীতি দাঁড়িয়ে যেত। এবং আমি সাইফের সামনেই বলি, টকশো করছি তো ওনাদের সাথে, ওনারা হাইলি কেপেবল পিপল আছেন।
সো আগামীতে যদি বিএনপি সরকার হয় তারা প্রচুর ভুলভ্রান্তি করবে, ওনারা রাজনীতি করে বিএনপিকে কিন্তু খবর করে দিতে পারবেন এবং ওনাদের দল খুব দ্রুত আরো উঠে যেতে পারবে। সেটি বিরোধী পক্ষে থেকে কি করতে পারবে না? যদি জামাতের সঙ্গে থাকে তাহলে তো তার আমি বিরোধী সেটা বলি পক্ষে নাই, থাকবে। আমি আর যাবো জামাতের সাথে যাওয়া নিয়ে আমি প্রশ্ন তুলছি আরেকটা কারণে, সেটা হচ্ছে যে দিনের শেষে রাজনীতিতে আপনি আসলে বিএনপির সাথেও গেলেন, মানে যে বন্দোবস্তের আলাপ আসলো না, আপনি বিএনপির সাথেও চাইলেন, ঠিকমতো ওখানে আন্ডারস্ট্যান্ডিং হলো না সিটের, এই জন্য জামাতের সাথে গেলেন, এগুলো আসলে এভাবে দেখতে চাওয়া হয়নি। আর আপনি যদি আসেন, আমি সেই কথাও বলবো, একটা মধ্যপন্থী দল, এটা ঠিক নির্বাচনী জোট না। জামাত বিএনপির সাথে যাওয়া, এনসিপি জামাতের সাথে যাওয়াও কিন্তু একই না। আমাকে সময় দেবেন, একটু প্রশ্ন নিয়ে আসছি আপনার কাছে। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি করবেন। আমি নারায়ণগঞ্জ থেকে জাভেদ বলছি। জি জি বলবেন। আমি জানতে চাচ্ছি যে এই দেশে কি রাজনৈতিক দল আছে কি, দুঃখিত, এবং কথা হইল আমি তো দেখতে পাচ্ছি এগুলি সমস্ত ব্যবসায়ী দল, ব্যবসায়ী সংগঠন। স্বাধীনতা পরবর্তী বছরগুলিতে যে কটি দল পরিচালনা আসলো সবাই তো লুটপাটের মাধ্যমে ব্যস্ত। এরা তো নিজেদের প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে তুলে ধরছে জনগণের কাছে। তো এখন জনগণ কি কথা হইলো মুক্তি পাবে না এই সমস্ত অপরাজনীতি থেকে, অপসংস্কার থেকে? কি জাভেদ, আপনার প্রশ্নটি পেয়েছি, আপনাকে ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিতে চাই। স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আপনার টেলিভিশনটি মিউট করে একটু কথা বললে আপনার প্রশ্নটি আমরা পুরোপুরি শুনতে পাবো। আমি মোহাম্মদ আবুল কাসিম বলছি। জি, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হলো, জামাত এখন বলছে একটা দলের পিছনে প্রশাসন হেলে পড়ছে। এখন আমি তো দেখি আপনার জামাতের লোকজনই প্রশাসনের মধ্যে বেশি, তাহলে তারা কোন বাহানায় জামাত এই কথা বলতেছে? অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তরটি নিব। জাহিদ ভাই, আপনি আগের প্রসঙ্গটিকে শেষ করতে চাইবেন নাকি এই প্রশ্নের উত্তরগুলো দিতে চাইবেন? আমি প্রশ্নটি করতে পারি। প্রথম জন যিনি প্রশ্ন করলেন যে মুক্তিযুদ্ধের পর থেকে আসলে আমরা রাজনৈতিক দল তো আসলে পাইনি। জামাতের প্রশ্ন, হ্যাঁ, আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, মানে নতুনদের রাজনীতি করা নিয়ে একটা বিখ্যাত রাজনৈতিক মুভমেন্ট আছে, সেটা হলো, আন্দোলনটা করেছিল খুব মিলবে ছাত্ররা, অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, আসু নাম। তারা একটা দীর্ঘ মুভমেন্টের পর 85 সালে মানে তারা ওই যে নাগরিকত্ব, যেখানে বাঙালিরা ঢুকে তাদের সমস্যা করছে, এটা কিন্তু এখনো আছে দেখবেন। 85-এ তারা সাকসেসফুল হন এবং একটা আসাম অ্যাকর্ড হয়। ওখানের মধ্যে কতগুলো ক্রাইটেরিয়া করে, যেটা দিয়ে বাঙালিদের বোথ মুসলিম অ্যান্ড হিন্দু ঢোকা নিয়ে কতগুলো নিয়ম কানুন হয়, ডিটেইলে যাচ্ছি না। এটা নেতৃত্ব দিয়েছিলেন প্রফুল্ল মহান্ত। এরপর এই ছাত্রদের দলটাই রাজনৈতিক দল হয়ে যায়, একটা জোটের মতন মধ্যে ছাত্রদের দলটাও যায়। এই দলটাই উইদিন 1 ইয়ার নির্বাচনে আসামে ক্ষমতায় চলে আসে। প্রফুল্ল মহান্ত সম্ভবত, আমি ভুল না করলে, 34 বছর বয়সে মুখ্যমন্ত্রী হন, ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। আমি যে কথাটা বলতে চাচ্ছি বারবার, আপনার রাজনীতি আপনাকে এস্টাবলিশ করতে হবে, এবং এরকম উদাহরণ ভারতেই আমি দুটো দিলাম। সেই কারণে আমি বলছি, যদি না হয়ে থাকে, এই যে অসাধারণ ক্যাপিটাল তাদের ছিল, অসাধারণ। আমি নাহিদ ইসলাম সম্পর্কে এভাবে বলি যে হি উইল বি দ্য পোস্টার বয়, হি ইজ অ্যান্ড হি উইল বি। কে ভেতরে ভেতরে কি করেছে, আপনার ও আসার আগে বলছিলাম যে অনেকে নানান কিছু বলা শোনে, কিন্তু আমরা তো দেখেছি যে নাহিদ কি করেছে। সো এই মানুষটা তাদের দলের প্রধান আছেন, আরও অনেক মুখ আছেন, তাদের এই চেষ্টাটা করা দরকার। দুটো ব্যাপার, উনি যেটা প্রথম বলছেন যে রাজনৈতিক দল মানে ব্যবসায়ী, সত্যি বলতে আমাদের এই অঞ্চলে এটা কম বেশি সত্য, বাংলাদেশে আরও বেশি, কারণ আমরা দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চায় যেতে পারি নাই। ফলে গত একটা সময় তো পুরোপুরি নির্বাচন হতো না, আপনি কিছু টাকা দেবেন, টাকা দিয়ে আসলে এটা হবে, এটা অনেক বেশি স্কেলে হয়েছে, এখনো কম বেশি ভুল না। আমি এই প্রশ্নটাতেই যেতে চাচ্ছিলাম যে এখন কি এটা হচ্ছে না কিনা। হচ্ছে, কারণ হলো, ধরুন নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য এত হাড্ডাহাড্ডি লড়াই, মানে বাংলাদেশে এত মানুষ যারা জনসেবার জন্য জীবন দিয়ে দিতে চায়, রাজনীতি করতে চাই কেন, জনসেবা করতে চাই।
সংসদ সদস্যের বেতন 1,80,000 টাকা, জি। সব ফ্যাসিলিটি মিলিয়ে আপনি যদি ভাগ করেন মাসে 1,80,000 টাকা পাওয়া যায়। তার মানে আপনি এই কারো যদি মনে করেন যে আমি অন্তত 5 বছর ভালো এই টাকাটা দিয়ে চলতে পারবো, অথচ কোটি কোটি টাকা খরচ করছেন, আমরা এগুলো খুব জানি, এগুলো নোন ইনফরমেশন। যে সাহেব জিজ্ঞেস করছিলেন না যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে কি হয়েছে, বহু কিছুই হয় না। এটা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করেছি, এটা নিয়ে ইভেন পাবলিক প্রোগ্রাম করা হয়েছে, আমাদের কমিশনের সদস্যরা সেখানে ছিলেন। একটা ছোট উদাহরণ দিই, এই যে স্বতন্ত্র নির্বাচন করার জন্য যে তাসনিম জারাকে আমরা দেখলাম বা অনেকেই 5,000 ভোট লাগছে তার 1%-এর জন্য, আমরা বলছি এটা 1% আসছে, এটা 500 ভোট। কারণ আপনি এই যে স্বতন্ত্রকে ঠেকিয়ে দিতে চান, এটা সুস্থ গণতান্ত্রিক চর্চা না। এটা নিয়ে তো আসলে সবাই নেগেটিভ করছে, কিন্তু তারপরেও এই ধরনের আমরা প্রপোজ করেছি, আমাদের প্রপোজাল রাখা হয়নি তো। নির্বাচন রাজনৈতিক দল সংস্কারের জন্য ওনারা কি পরিমাণ সাফার করেছেন উনি জানেন, এটা কি টাফ কাজ। আমরা এটাকে অনেক সিম্পলিফাই করে দিয়েছিলাম, হয়নি তো। তো সুতরাং আমাদের কাজ যদ্দূর ছিল আমরা অদ্দূর করেছি। প্রশ্ন ছিল যে জামাত যদি বলে যে প্রশাসন কারো কোন নির্দিষ্ট দলের দিকে হেলে পড়ছে, প্রশাসনে তো জামাতের লোকজন বেশি, তারা কিভাবে এটা বলে? আবার একটা কথা মনে রাখতে হবে, আমি জানি না কতটুকু আছে, জামাত এটা বলাটাকে আবারও বলছি খারাপভাবে দেখি না আমি। রাজনীতিতে রেটরিক থাকে, রেটরিককে নেগেটিভ অর্থে বলছেন না, নেগেটিভকে নেগেটিভ অর্থে আমি বলি না। আপনি যখন রাজনীতি করবেন আপনার মনের যে ইচ্ছা, আপনার সহি যে ইচ্ছা, সেটাকেও ইস্যুতে পরিণত করতে পারতে হয়। রাজনীতি কিন্তু এরকমই ব্যাপার। সো জামায়াত এখন যেহেতু মাঠে বিএনপি সবচেয়ে বড় দল এবং তার নির্বাচনে জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখছে সবাই, সো একটা প্রবণতা কিন্তু থাকবে প্রশাসন আস্তে আস্তে বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়ার। আমাদের দেশে এগুলো হয়ে গেছে আমি জানি না, কিন্তু হওয়ার প্রবণতা আছে। সুতরাং জামায়াত, এনসিপি তাদের কিন্তু এই চাপগুলো দেয়া, এবং সবচেয়ে ভালো যদি তারা স্পেসিফিক উদাহরণ দিতে পারেন, যেমন ধরুন নির্বাচন কমিশনের একটি বিশেষ দলের প্রতিপক্ষপাত আছে বলছেন, আজকে জনাব তাহের বললেন, আপনি প্রমাণ দিয়ে বলুন, এবং এই চাপটা থাকুক আমি চাই। কিন্তু এই বিএনপি ক্ষমতা আসতে পারে বলে নির্বাচন কমিশন সহ সবাই তার দিকে হাঁটা শুরু করব, এটা খুবই অ্যালার্মিং। সাইফ মুস্তাফিজ, আপনার কাছে আসি। আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আদর্শিক নয়, এটা হচ্ছে নির্বাচনের সমঝোতা। আদর্শকে বাদ রেখে নির্বাচনে আসলে যে সমঝোতা, সেখানে আপনারা নির্বাচনী প্রচারণাটা আসলে কিভাবে করবেন? যেখানে জামাতের জন্য আপনারা ভোট চাইতে যাইবেন, সেখানে আপনাদের প্রচারণাটা আসলে কিরকম হবে? আমরা আমাদের লাইনেই প্রচারণা করব, আমাদের যে পলিটিক্যাল লাইন সেভাবেই আমরা আগাবো। এবং এটার উদাহরণ তো বিএনপির সাথে জামাতের দীর্ঘদিনের তারা জোটসঙ্গী ছিল, সেখানে তো আদর্শিক কোনো এক্সচেঞ্জ তাদের মধ্যে হয়নি। তো তারা তো এতদিন পরেও যেহেতু আলাদা করে রাজনীতিটা করতে পারছে, তো এখানে শুধুমাত্র জামাতের সাথে আমাদের জোট না, এখানে আরো 11টি দলের সাথে এটা জোট। আমি শুরুতে এই জন্য বলে নিয়েছি যে এনসিপি কে নিয়ে যতটা আসলে জোটে আলোচনা হচ্ছে জামাতের সাথে, সেটা কিন্তু আর কোনো দল নিয়ে হবেই, মানে এনসিপি কে নিয়ে আলোচনা তো হবেই, এটা নেগেটিভলি হোক পজিটিভলি। আপনারা জামাতের বিভিন্ন ভূমিকা নিয়ে নানা জায়গায় আসলে নানান বিতর্ক রয়েছে, নির্বাচনী প্রচারণায় যেখানে আপনারা আসলে ভোট চাইতে যাবেন, সেগুলোর সম্মুখীন আপনাদের হতে হবে এরকম পরিস্থিতি? আমি তো জামাতের প্রেসক্রিপশন সাবস্ক্রাইব করছি না, আমি জামাতের আইডিওলজি তো মানুষের কাছে সেল করব না। এখানে এনসিপির যে মধ্যপন্থী রাজনীতির জায়গাটা, সেটাই আমি সবার কাছে বলবো। সেখানে যদি কেউ মনে করে যে আমাকে মনে করে যে যোগ্য, সেখান থেকে ভোট দিবে। আসন ভাগাভাগি নিয়ে কথা হচ্ছে, একটা প্রতিবেদন নিয়ে আসলে কথা হচ্ছে যে এনসিপি যে 30টি আসনের কথা ভেবেছিল, সেই 30টি নয়, জামাত আপনাদেরকে দিচ্ছে 10টি। আপনাদের কি গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে? না, এটা আসলে ফেক নিউজ, ফেক ইনফরমেশন চলে গেছে। এটা 30-এর থেকে বেশিও হতে পারে। মানে এখানে মূলত জোটের যে এখন যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল, প্রত্যেকটা আসনে কার কতটুকু সম্ভাবনা আছে এবং সেই আসনটি জিতে আনা সম্ভব কিনা, সেই পরিপ্রেক্ষিতেই মূলত আলাপ আলোচনাটা হচ্ছে। এখানে গাছের উপর মই তুলে দেয় এরকম কোনো সিচুয়েশন হয়নি। আর আমি ভাইয়ের কিছু কয়েকটা পয়েন্ট অ্যাড্রেস করি। ভাই বললো যে পলিটিক্স একটা ক্রুয়েল গেম, যখন আমরা নামছি তো সেই ক্ষেত্রে আমাদের ওইভাবেই নামা দরকার বা ওইভাবে। এখন দেখেন, আমি তো আসলে মানে মাসেল পাওয়ার দিয়ে রাজনীতি করতে আসিনি, বা গোলাগুলি করা, মারামারি করা, এটা আমার স্বভাবে নাই। এখন যদি বলেন, ভাইরা যদি বলে যে তোমার রাজনীতি করতে হলে এখন খুনাখুনি মারামারি করতে হবে, তাহলে আই এম সরি, মানে আমরা তাহলে তো আসলে রাজনীতি করার সুযোগটা তাহলে পাবো না। এবং তারা যদি মানে বিভিন্ন টকশোতে এত সুন্দর সুন্দর করে কথা বলে তারা যদি এই লাইনটা আমাদেরকে ধরায় দিতে বলে, তাহলে এটা খুবই দুঃখজনক। তিনি বললেন যে সংস্কার কমিশনে যা যা প্রস্তাবনা ছিল কোনোটাই গৃহীত হয়নি। তো এটার অনেক ভাই যেটা আসলে পরিবর্তন করার জন্য ছিল সেটা কোনোটাই গৃহীত হয়নি। তো এটার ব্যর্থতা বা দায়ভার তো তাদের নিতে হবে। তো তার এই সিস্টেমেটিক পরিবর্তনের জন্য যে সুযোগটা পেয়েছিল, সেটা তো তারাই আসলে আমার মনে হয় যে মূল বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা এখন সবকিছু ভুলে গিয়ে তাদের এখন মূল এজেন্ডা
অন্য কিছু আমার কাছে লাগতেছে। সো তাদের তো লড়াইটা করা দরকার ছিল মাঠে থেকে। কেন করলেন না জাকির? না আমি তারপর শেষ করি। যেমন দেখেন যে মানে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত ধারাতে মানে আর আমি যখন মানে লড়াইটা করব, আমাদের যে বললো যে আমাদের মধ্যে কি কনফিডেন্স নাই বা আমরা কেন মনে করছি না যে 20-30টা সিট পেতে পারি, দেখেন কেন এরকম জায়গাটা তৈরি হচ্ছে। একে তো একটা নিরাপত্তাহীনতার বাংলাদেশের জায়গা আমরা দেখতে পাচ্ছি। এখানে বিশেষ করে কিছু মানুষ বা বিশেষ কিছু দলের ক্ষেত্রে আলাদা একদম পুরো আর্মি বাহিনী, সেনাবাহিনীর সব প্রোটোকল দিয়ে নিরাপত্তা দিচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে ধরেন 2-1 জনকে যদি গানম্যানও দেওয়া হয় সেটাও একটা বড় ব্যাপার। এই কিংস পার্টি বলেছেন যে আপনারা চাইলে আপনাদেরকে লাইসেন্স আর্ম আসলে দেওয়া হবে। এটা তো আসলে মানে কয়জনকে আপনি দিতে পারবেন? আপনি তরুণ সবাই যারা আমাদের সবার তো রিস্ক আছে, আপনি কি সেভাবে দিতে পারবেন কিনা? এটা তো আসলে হয় না। এখানে যেভাবে একটা রাষ্ট্রের ইন্টারিম গভর্নমেন্টের নিরাপত্তার জায়গাটা জোরদার করা ছিল, এখানে রাষ্ট্রের সকলের নিরাপত্তা জোরদার করা উচিত ছিল। সেই জায়গাটা নিশ্চিত না করে যারা আছেন তারা নির্বাচন পরবর্তী সময়ের নিরাপত্তা নিয়েও কি শঙ্কিত? অবশ্যই শঙ্কিত, ডেফিনেটলি শঙ্কিত। আমি একটু শেষ করে নিই। তো যে অসম প্রতিযোগিতায় আছে সেখানে যখন আপনি দেখবেন যে মিডিয়া হাউসগুলা বা চ্যানেলগুলা 17 বছর ধরে যেভাবে ফাংশন করেছে, হঠাৎ করে কোনো একজন দলের নেতা আসার পর থেকে সেই কেবলাটা তাদের মুখী হয়ে গেল। তারপরে মানে পুলিশ থেকে প্রশাসন থেকে শুরু করে গোপালগঞ্জের কেবলাটা হঠাৎ করে আমরা বগুড়ার দিকে যাওয়া শুরু করলাম, দেখলাম। তো এই পরিপ্রেক্ষিতে আপনি দেখেন যে মোটামুটি 32 জন ঋণ খেলাপির যাদের ঘটনা এসছে তাদের মধ্যে 16 জনের উপরে বিএনপির প্রার্থী। এছাড়া দ্বৈত নাগরিকত্বর যে কথা এসছে সেখানে দেখা যাচ্ছে এরকম অনেক নাগরিক আছে যারা নির্বাচন কমিশনের দ্বারা তারা হচ্ছে তাদের প্রার্থিতা বৈধতা পেয়ে গেছে। তো এরকম একটা অসম প্রতিযোগিতায় তরুণরা মানে কত কিছু ফেস করে আসলে লড়াইটা করবে। একদম আমি ঠিক মানে এই অজুহাত মানে আমাদের তৃতীয় হাত এটা শুনতে চাই না। আর ক্রুয়েল গেম বলতে আমি গোলাগুলি হাঙ্গামা মারামারি করে খুনোখুনি করে রাজনীতি ক্রুয়েল গেমের কথা বলছি হলো রাজনীতিতে কেউ আপনাকে স্পেস ছাড়বে না। উনি যে মনে করছেন স্পেস করে দিতে হবে এই অর্থে বলেছে, আমি ওই অর্থে বলিনি। আর এটা একটা জিনিস নিরাপত্তার ক্ষেত্রে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জনাব নাহিদ ইসলামকেও দেখলাম এটাকে কারণ হিসেবে দেখানোর চেষ্টা করছেন। মানে উনি মনে করছেন উনি জামাতের সাথে থাকলে নিরাপদ থাকবেন। আপনি কি মনে করছেন সেটা কি সম্ভব? আমি মনে করি কেউ যদি নিরাপত্তা, এটা নিয়ে আমার দ্বিমত নাই যে উনি যদি গানম্যান নেয় ওনাদের জন্য বা নিজে অস্ত্র নেন, এমন কি বিষয়টা যে জামাতের সাথে থাকলে বেশি নিরাপদ, বিএনপির সাথে থাকলে কম নিরাপদ, বিষয়টা কি এরকম? না, বিএনপির সাথে না, ওনারা মনে করছেন আলাদা থাকলে কম নিরাপদ থাকবেন, তাই তো? কারণ যখন মানে আমি আলাদা থাকতে চাইছি না, আমি ওখানে গিয়ে করতে চাইছি, তার মানে আসলে ইন্টারপ্রিটেশনটা পাল্টা এভাবে হতে পারে যে জনগণের সাথে যে এনগেজমেন্ট বা জনগণের সাথে আপনার যে যোগাযোগ বা সমর্থনের কথা শুনতাম আমরা আপনাদের মুখেই, সেটা আসলে ওই রকম ভাবে নাই। আপনি আবার সেটা নাই কেন? আবার একই সাথে এটাও সত্য, আপনি ইলেকশনের লাস্ট 3 দিনে যখন আপনি পোলিং এজেন্টগুলো দিবেন, আপনার জনগণ তো এই কয়েকদিন মানে এই 17 বছর ধরে ভোটই দিতে পারেনি ভয়।